সবাই নির্ভয়ে ধর্মচর্চা করতে পারবে, মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, জানালেন প্রধান উপদেষ্টা। চলমান বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। ফারাক্কা বাঁধের 109 গেট খুলে দিয়েছে ভারত এবং 8000 আনসারকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। মেট্রো রেল চালুর মাধ্যমে স্বস্তি ফিরেছে জনমনে। অভিনন্দন, ভোরের পাতা প্রাইম নিউজের সাথে আছি তাসনভা ঐশী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ একটি বিশাল পরিবার, এখানে সরকারের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে সবাই নির্ভয়ে তাদের ধর্মচর্চা করতে পারবে এবং যেখানে কোনো মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। তিনি আরও বলেন, দেশের মানুষের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না, সবাই সমান নাগরিক। অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। দেশে চলমান বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। সোমবার বেলা 11টা পর্যন্ত সময়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী বন্যায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে 55 লাখেরও বেশি মানুষ। এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। বিস্তারিত অভি আরিফের প্রতিবেদনে। দেশের চলমান বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। রোববার এ সংখ্যা ছিল 20 জন। সোমবার বেলা 11টা পর্যন্ত সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী বন্যায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে 55 লাখেরও বেশি মানুষ। এবছর আগস্ট মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি বলেন, দেশের উপকূল এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। তবে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি। ওই এক সপ্তাহ বৃষ্টিতে 567 মিলিমিটার, মানে 7 দিনে, পুরো মাসের বৃষ্টি 7 দিনে হয়ে গেছিল, তাতে বেশি হয়েছে। ইভেন কুমিল্লার কথা যদি বলি, কুমিল্লার স্বাভাবিক বৃষ্টি হচ্ছে 316 মিলিমিটার, সেখানে বৃষ্টি হচ্ছে 557 মিলিমিটার। বৃষ্টিপাত যে এবং এই 16 তারিখের যে বৃষ্টি, এই জন্য কিন্তু আমরা ভারী বর্ষণের সতর্ক সংকেত জারি করছিলাম দেশের দক্ষিণাঞ্চলে, এবং আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এই ভারী বর্ষণের ধারাবাহিকতা গত 16 তারিখ থেকে এটা আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত বলবৎ আছে। এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা যেটা দেখা যাচ্ছে, আজকে সন্ধ্যা 6টার পরে আর মানে ভারী বৃষ্টি সতর্ক সংকেত থাকবে না, আমরা জারি করবো না সন্ধ্যা 6টার পর থেকে। অর্থাৎ আমরা যা বৃষ্টি আজকে দিনের মধ্যে হচ্ছে, ভারী বা অতি ভারী বৃষ্টি আগামীকাল থেকে আপাতত হওয়ার সম্ভাবনা কম। বৃষ্টি হবে, বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে, তবে অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা বা প্রবণতাটা অনেক কম। বৃষ্টি থাকবে, যেহেতু বর্ষাকাল, তারপরে বর্ষা, তারপরে সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষা। এখন এই মাসে বৃষ্টি হবে, তবে বৃষ্টিপাতের প্রবণতা বা তীব্রতাটা কম থাকবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রীতম বড়ুয়া জানান, দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতলে হ্রাস অব্যাহত আছে। নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা নদীর অবরোধ এবং কুমিল্লার গোমতী নদীর কুমিল্লা এই দুটি পয়েন্ট বিপদসীমা করেছিল। কুশিয়ারা নদী বিপদসীমা 30 সেন্টিমিটার উপরে ছিল এবং গোমতী নদী বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি সমতল হ্রাস পাচ্ছে এবং আগামী 24 ঘন্টা পর্যন্ত সেই পানি সমতল হ্রাস অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি। কুশিয়ারা নদীর অবরোধ এবং কুমিল্লার গোমতী নদী রয়েছে, এই দুটি জায়গায় পানি সমতল হ্রাস পাচ্ছে। এছাড়াও দেশের অধিকাংশ যে উল্লেখযোগ্য অঞ্চলগুলো রয়েছে, উত্তর পূর্বাঞ্চল বা উত্তরাঞ্চল, সব জায়গায় মোটামুটি হ্রাস পাচ্ছে। অভি আরিফ, ভোরের পাতা। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান, প্রতিবেশী 2 রাজ্যের বন্যার জেরে পানির চাপ পড়েছে, তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলও পানি পরিমাণ বাড়ানো হয়েছে।
সচিবালয়ে নাশকতা, বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আনসারদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে পুলিশ। এতে প্রায় 8000 আনসারকে আসামি করা হয়েছে। সোমবার দুপুর 1টা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় এসব মামলা দায়ের করা হয়। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। সচিবালয়ে নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সচিবালয়ে নাশকতার মামলায় এদিন মোট 850 জন আনসার সদস্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে 4114 জন আনসার সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা করা হয়। মামলায় 114 জনের নাম উল্লেখ করা হয়েছে। সোমবার পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে এই মামলা করেন। রাজধানীর শাহবাগ থানার আরেক মামলায় আরও 3208 জন আনসার সদস্যকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক শামীম মীর বাদী হয়ে এই মামলা দায়ের করেন। সোমবার দুপুর 1টা পর্যন্ত শাহবাগ, রমনা, পল্টন থানায় দায়ের করা মামলায় 109 জন আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সচিবালয়ে আনসার সদস্যদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরেও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রাখেন এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। এই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা। তাদের ইট পাটকেল উপেক্ষা করে ছাত্ররা এগিয়ে আসলে আনসার সদস্যরা পালিয়ে যায়। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা। মেট্রো রেল চালুর মাধ্যমে রাজধানীবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। প্রতিদিনের যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন অনেক যাত্রী। বিশেষ করে মিরপুর ও উত্তরাগামী যাত্রীদের অফিস শেষে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সড়কে আটকে থাকতে হতো। অথচ মেট্রো রেল চালুর ফলে মাত্র 30 মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছানো যাচ্ছে বলে যাত্রীরা জানান। এতে অনেকটাই স্বস্তিতে যাতায়াত করা যাচ্ছে বলে জানান তারা। বিস্তারিত জারিন জারার প্রতিবেদনে। তো পুরো ম্যাজিকের মতো একটা কাজটা করে। 10 মিনিটে চলে আসলাম, এর থেকে বড় কি ম্যাজিক হয়ে গেল একটা। টানা 37 দিন বন্ধ থাকার পর সচল হলো মেট্রো রেল। রোববার সকাল থেকে মেট্রো রেল স্টেশনগুলোতে দেখা যায় মানুষের ভিড়। থমকে যাওয়া ট্রেনের চাকা সচল হওয়ার খবরের প্ল্যাটফর্মে যেন উপচে পড়া ভিড়। ট্রেন থামতেই ভেতরে একটু জায়গা পেতে হুড়োহুড়ি, মুহূর্তেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ট্রেন। গাদাগাদি হলেও আক্ষেপ নেই কারো। ট্রেনে উঠতে পেরে খুশি যাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালু হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। আসলে এই কয়েকদিনে আমাদের খুবই কষ্ট হয়েছে, কারণ আমাদের যে যাওয়া আসার জন্য এটা তো পুরো ম্যাজিকের মতো একটা কাজটা করে। প্রধান যেটা হচ্ছে আমাদের যে যাওয়া আসার জন্য যে আমরা যে জ্যামে পড়ি, যে যানজটটা হয়, তো এখানে মেট্রো রেলে তো আমাদের সেটা হচ্ছে না। একবার শুনতে পেলাম, কিংবা তার আগে আসলো যে নিউজটা আসলো যে মেট্রো রেল চালু হচ্ছে, তখন থেকেই যে এখন তো মানুষের মানে ভিড় দেখাই যাচ্ছে। ট্রেনে সকালে যাইতে পারিনি, তখন আমার প্রায় 2 ঘন্টা মতো লেগেছে। আর এখন আমার মনে হয় 20 মিনিট লাগবে, আমি মিরপুর যাবো, মিরপুর 12তে। তো এটা আসলে একটা ব্লেসিং। ঘর থেকে বের হওয়া ব্যস্ত মানুষের জীবনে যেন ফিরে এসেছে সময়ের ছন্দে। তারা বলছেন আর কোনো হানাহানি নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই। মেট্রো রেলকে আরো যাত্রী বান্ধব করার আহ্বান তাদের। এখন মেট্রো চালু হওয়ার পরে আগে তো মানে মেট্রো রেলের মাঝখানে যে অবস্থাটা হয়েছিল, যে এত জাম হয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আর এখন চালু হওয়ার তো সুযোগ সুবিধা একটাই হচ্ছে, সেটা হলো যে জাম কমে গেছে আর কি। যা রাস্তার জাম কমে গেছে, আর এখানেও মানুষ স্বাচ্ছন্দ্যে যাওয়া আসা করতে পারতেছে। এটা আমাদের দেশের আশীর্বাদ তো ডেফিনেটলি, তাই না? মানুষ এই কদিন বন্ধ ছিল, আমাদের অনেক কষ্ট হচ্ছে। সাংঘাতিক, 10 মিনিটে চলে আসলাম, এর থেকে বড় কি ম্যাজিক হয়ে গেল একটা, তাই না? 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয় মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন, যা এখনো চালু করা সম্ভব হয়নি। সব সংকট কাটিয়ে সচল হলো মেট্রো রেলের চাকা। এর মধ্যে দিয়ে স্বস্তি ফিরে এলো নগর জীবনে, যা শুধু নগরের যানজটই কমাবে না, সমৃদ্ধি আনবে জাতীয় অর্থনীতিতেও। জারিন জারা, ভোরের পাতা, ঢাকা। 1 মাসেরও বেশি সময় ধরে রাজধানীর বুকে চলতে শুরু করেছে গতি মেট্রো রেল। সকাল থেকে স্টেশনে ভিড় করছে যাত্রীরা। যানজটের ভোগান্তি কাটিয়ে ট্রেনের চাকা সচল হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের। তবে ক্ষতিগ্রস্ত মিরপুর 10
ও কাজীপাড়া স্টেশন এখনও চালু হয়নি। জারিন যারা, ভোরের পাতা, কারণ বাজার, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় অন্তত 176 জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। সোমবার বিকেল পর্যন্ত 176 জন নিখোঁজের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম। তিনি বলেন, স্বজনরা দাবি করছেন তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন, যারা গতরাতের লুটপাটের সময় এই কারখানায় এসেছিলেন, তবে তারা কেউ কারখানা শ্রমিক নন বলেও উল্লেখ করেন তিনি। ফরিদপুরের সালথা ও নগরকান্দায় 1 মাসের ব্যবধানে বিদ্যুৎ বিল এসেছে 3 থেকে 4 গুণ। ভুতুরে বিদ্যুৎ বিলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত আরিফুজ্জামান হিমনের প্রতিবেদনে। সালথার সোনাতন্দী গ্রামের প্রবাসী হাফিজুর রহমান গত মাসে তার বিদ্যুৎ বিল এসেছে 800 টাকা। মাত্র 1 মাসের ব্যবধানে তার বিল এসে দাঁড়িয়েছে 2500 টাকা। অথচ তার ঘরে ব্যবহার করা হচ্ছে একই বৈদ্যুতিক সামগ্রী। মাসের ব্যবধানে মোটা অঙ্কের বিল দিতে গিয়ে বিপাকে পড়ছেন তিনি। এখানে গত মাসে 800 টাকা দিয়ে 2500 টাকা নিয়ে আসলো, এই জন্য অফিসে গেছিলাম। আগে যারা এখানে কর্মকর্তা ছিল এখানে চেঞ্জ হয়ে গেছে নাকি বলে, এই চেঞ্জ হওয়ার কারণে বলে মিটারটাই ব্যবহার হয়েছে। যাকে এখানে লিখতে দিত উনি এখন নাই, ওনার অন্য জায়গায় ট্রান্সফার করছে। হয়তো ওই অফিসিয়াল যারা বড় বড় অফিসার আছে তাদের মধ্যে চেঞ্জ করছেন নাকি জানি না। ওনারা বললো যে এরকম আগে লড়াই করে গেছেন, আমরা কি করতে পারি, আমরা যে পজিশন যা পাইছি তাই আমরা করছি। এই দুর্ভোগ হাফিজুরের একার নয়, উপজেলার বেশিরভাগ গ্রাহকেরই বিদ্যুৎ বিল বাবদ গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। আগে উঠতো আমাদের 600 650 উঠতো, এই 2 মাস আগে। এই 3 মাস ধরে যে বিল উপর আছে 1200 সেই ধানে কাগজ দেখি তো 2 মাসে কত হয়েছে। মানে বিল আসে কি আমার মিটারে রিডিং এ থাকে হলো 1543, আর বিলের কাগজে থাকে হলো 1670 71 এরকম। কিন্তু আমি 10 ইউনিট করে পুরাই না, কিন্তু আমার বিল আসে 40 ইউনিট করে। নগরকান্দা পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন প্রায় অধিকাংশ গ্রাহকই শিকার হচ্ছে ভুতুরে বিলের। তাই বিদ্যুৎ অফিসের এমন স্বেচ্ছাচারিতার সমাধান চেয়ে দাবিও তোলেন ভুক্তভোগীরা। প্রতি মাসে বিদ্যুৎ বিল বাড়ায়, প্রতি মাসের টাকা মাঝে ক্লিয়ার করে দেয়, কামাই করে আমি 1 লাখ বিরাট সমস্যায় পড়ে গেছি এখন এই বিল নিয়ে। আমি না ঈশ্বর আন্দাজের পর বিল করে, এইভাবে আমাদের তো অনেক সংকট হয়ে যায় ভাই চলার জন্য। সমস্যা মানে 600 700 টাকা বিল হয়েছে, তাকে 2500 2000 1600 1700 টাকা বিল হয়েছে। তো এটা আমার বিল না, এর একটা সমাধান হওয়া উচিত না, নাহলে মেয়েরা মেয়ে কি চলেন। এদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগটি অস্বীকার করে বাড়তি বিল আসার কারণ দেখালেন নগরকান্দার জোনাল। আরিফুজ্জামান হিমন, ভোরের পাতা, ফরিদপুর। পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটার 11 কিলোমিটার সড়কের বেহাল দশা, এতে ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন পর্যটক সহ স্থানীয়রা। বিস্তারিত তাসনভায়ুষীর কণ্ঠে আলামিন অনিকের প্রতিবেদনে। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটার পরিচিতি এখন বিশ্বব্যাপী। পর্যটন শিল্পে এর গুরুত্বও রয়েছে ব্যাপক, কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে যোগাযোগের সড়কটির বেহাল দশা, এতে ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, প্রায় 22 কিলোমিটার সড়কটির পাখিমারা বাজার থেকে আলিপুর পর্যন্ত 11 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ অনুমোদন দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, কলাপাড়া কুয়াকাটা সড়কের পাখিমারা বাজার থেকে শেখ রাসেল সেতু পর্যন্ত 11 কিলোমিটার সড়কের সংস্কার কাজটি পায় দি রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এই সড়কে হাইকোর্টের একটি রিটের কারণে এতদিন সংস্কার কাজে নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় এখন সেই অংশের সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা ভাঙাচুরে লই আমরা খুব কষ্টে আছি। যাত্রী নিয়ে অনেক সময় আমাকে যাইতে কষ্ট হয়, যাত্রী গাড়ি অনেক সময় উল্টিও দেয়, এদিকে দেওয়া গাড়ির খুবটা সমস্যা হয়, যাত্রীর সমস্যা হয়। ঠিক আছে, এই রাস্তায় দীর্ঘদিন ধরে এই সমস্যা হয়, এদের সবাই দুর্ভোগ হচ্ছে এই এলাকার লোকজন। ঠিক আছে, আমরা খুব কষ্ট আছি। যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন পর্যটক সহ স্থানীয়রা। এই রাস্তাটা থেকে দৈনিক হাজার হাজার গাড়ি চলে, গাড়ি ঘোড়া চলতে অনেক কষ্ট হয়। রাস্তাটা খুবই সংস্কার প্রয়োজন, অতি দ্রুত আমরা চাই রাস্তাটা সংস্কার হোক। সেই মহাসড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, কারণ এখানে গাড়ি বা কোনো রকমই আসা যাওয়া সম্ভব না, এবং এলাকার জনসাধারণের
যাতায়াতের জন্য পটুয়াখালীর বিভিন্ন জেলায় তাদের যোগাযোগ করার জন্য যে চলাফেরার জন্য খুবই অসুবিধা ভোগ করতেছেন। বিশেষ করে পর্যটক এলাকার পর্যটকরা অনীহা প্রকাশ করছে কুয়াকাটা না আসার জন্য। স্থানীয় জনগণ সহ এই পথে চলাচলকারী গাড়ি চালক, যাত্রী, পর্যটক ও ব্যবসায়ীরা দ্রুত সড়কটির সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শীঘ্রই ঊর্ধ্বতনদের সাথে কথা বলে সড়কটির সংস্কারের আশ্বাস দিয়েছেন। বিশ্ব শান্তিকল্পে ও দেশমাতৃকার শুভ কল্যাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ব শান্তিকল্পে ও দেশমাতৃকার শুভ কল্যাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী মদন মোহন মন্দির সেবাশ্রম যুব কমিটি ও পূজা উদযাপন কমিটির আয়োজনে দুপুর 12টায় শ্রী মদন মোহন মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে বন্যা দুর্গত মানুষের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানের মুশাখেল জেলায় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা বাস থামিয়ে অন্তত 23 যাত্রীকে একে একে গুলি করে হত্যা করেছে। এতে কর্মকর্তারা জানান, ট্রাক ও বাস থেকে যাত্রীদের নামিয়ে ব্যক্তিগত পরিচয় যাচাই করে এবং গুলি করে হত্যা করে। তারা পাঞ্জাবের বাসিন্দা এ বিষয়ে নিশ্চিতের পর তাদের উপর গুলি চালায় আততায়ীরা। স্থানীয় সময় আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 71 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 112 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুযায়ী এ নিয়ে গত বছরে 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40,405 জনে। আহত হয়েছেন আরও 93,464 জন। রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এবার বিনোদনের সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে আয় করেন 22,50,00,000 টাকা। তবে কিভাবে আয় করেন এত টাকা? 2024 সালে ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে সবচেয়ে বেশি আয় করছেন এমন 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হপার HQ। তালিকার সেলিব্রিটি ক্যাটাগরিতে শীর্ষে 5-এ থাকা সবাই মার্কিন তারকা। ইনস্টাগ্রামে 46 কোটিরও বেশি অনুসারী রয়েছে পর্তুগিজ সুপারস্টার রোনালদোর। 22 জুলাই পর্যন্ত ইনস্টাগ্রামে 3,330টি পোস্ট করেছেন তিনি। হপার HQ এর তথ্য মতে এক একটি পোস্টের জন্য রোনালদো আয় করেন $2.3 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 22,50,00,000 টাকারও বেশি। অন্যদিকে ইনস্টাগ্রামে লিওনেল মেসির অনুসারীর সংখ্যা 35 কোটির বেশি। রোনালদোর চেয়ে কিছুটা কম সক্রিয় হলেও ইনস্টাগ্রামে আয়ের দিক দিয়ে খুব বেশি পিছিয়ে নেই এই আর্জেন্টাইন মহাতারকা। প্রতিটি পোস্ট থেকে মেসির আয় $1.7 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যার মূল্যমান প্রায় 16,80,00,000 টাকা। গায়িকা ও অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন সেলিনা গোমেজ। বৈশ্বিক তালিকায় তার অবস্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ইনস্টাগ্রামে সেলিনার ফলোয়ার সংখ্যা 42,40,00,000। প্রতিটি পোস্ট থেকে তিনি আয় করেন $25,26,000। চতুর্থ অবস্থানে রয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব ও মডেল কাইলি জেনার। তারকাদের মধ্যে তার অবস্থান দ্বিতীয়। প্রতিটি পোস্টের জন্য ইনস্টাগ্রাম থেকে জেনারের আয় $23,95,000। ইনস্টাগ্রামে তার ফলোয়ার রয়েছেন 39,70,00,000-এর বেশি। অভিনেতা ডোয়াইন জনসন। বৈশ্বিক তালিকায় তার অবস্থান পঞ্চম। 39,68,00,000-এর বেশি ফলোয়ার সমৃদ্ধ ইনস্টাগ্রামের প্রতিটি পোস্ট থেকে $23,82,000-এর বেশি কামান জনসন।
ষষ্ঠতম অবস্থানে থাকা আরিয়ানা গ্র্যান্ডে তারকাদের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন। প্রতিটি পোস্ট থেকে তার আয় $22,70,000। শুধু ইনস্টাগ্রামে নয়, ফেসবুক, ইউটিউব ও টুইটারেও রয়েছে এর ব্যাপক আয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দমন পীড়নের দায়ে শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে। মামলা থেকে মুক্তি মিলছে না ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদেরও। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যা মামলার আসামি করা হয়েছে। এবার বাফুফের সভাপতি ও সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে হয়েছে হত্যা চেষ্টা মামলা। জানা গেছে 2015 সালের 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকে কেন্দ্র করে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফারাবির আদালতে মামলার আবেদন করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম। বাদীর জবানবন্দির পর আদালত মতিঝিল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় কাজী সালাউদ্দিনের বাইরেও শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস সহ 50 জনকে আসামি করা হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সবাই নির্ভয়ে ধর্মচর্চা করতে পারবে, মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, জানালেন প্রধান উপদেষ্টা। চলমান বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। ফারাক্কা বাঁধের 109 গেট খুলে দিয়েছে ভারত এবং 8000 আনসারকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। মেট্রো রেল চালুর মাধ্যমে স্বস্তি ফিরেছে জনমনে। এই ছিল আজকের ভোরের পাতায় প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।